হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো সামনেই যেহেতু আরআরবি গ্রুপ ডি এক্সাম আসতে চলেছে, তো এখানে আমি সায়েন্সের পেপারগুলো সলভ করিয়ে দিচ্ছি। এখানে শুধুমাত্র সলভ হবে না, পুরোটা দেখতে থাকো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হবে। পরীক্ষায় যেসব প্রশ্ন আসতে পারে আমি সেগুলোও কিন্তু ডিসকাস করে দেবো। তো তাহলে চলো প্রথমে শুরু করা যাক। এখানে কি বলছে, an object is placed at 80 centimeter on the left of the convex lens. আচ্ছা, একটা কনভেক্স লেন্সের লেফটে 80 সেন্টিমিটার লেফটে একটা অবজেক্টকে প্লেস করা হয়েছে। ফোকাল লেন্থ বলে দিয়েছে 40 সেন্টিমিটার। ওয়্যার শুড আ স্ক্রিন বি প্লেস টু দ্য রাইট অফ দ্য লেন্স? একটা স্ক্রিন আমি কোথায় রাখবো? লেন্সের রাইট সাইডে, সো দ্যাট দ্য ইমেজ ফর্মড ইজ, এটা ইম্পর্টেন্ট, রিয়েল, ইনভার্টেড অ্যান্ড সেম সাইজড। আচ্ছা, ইমেজটা কি বলছে? ইমেজটা হতে হবে রিয়েল, ইনভার্টেড অ্যান্ড হচ্ছে সেম সাইজের ইমেজ হতে হবে। এটা একটা খুব শর্টকাট নিয়ম, সেটা হচ্ছে রিয়েল, ইনভার্টেড, সেম সাইজ হওয়ার জন্য না আমাদের অবজেক্টটাকে সবসময় 2f ডিস্টেন্সে রাখতে হয়। ঠিক আছে, 2f ডিস্টেন্সে রাখলেই একমাত্র কিন্তু রিয়েল, ইনভার্টেড আর সেম সাইজের ইমেজ আমরা পাই। এটা শর্টে। ঠিক আছে, 2f মানে কত হবে? 2 × 40, 2 × 40, কারণ ফোকাল লেন্থ বলে দিয়েছে 40, তাহলে হচ্ছে কত? 80 সেন্টিমিটার। এই 80 সেন্টিমিটার, এটা হবে এর সঠিক উত্তর। কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা কিন্তু লেন্স ফর্মুলা দিয়েও কিন্তু এটা করতে পারি। সেটা হচ্ছে যেটা ছিল 1/f ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u। এখানে ফোকাল লেন্থ কত বলেছে? 40। আচ্ছা, ফোকাল লেন্থ কি হবে? প্লাসে হবে। আচ্ছা, 1/v, আর ইউটা যেহেতু লেফট সাইডে আছে তাহলে ইউটা নেগেটিভ হবে। নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল। ইউ কত বলেছে? 80 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে না? 80 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে। তাহলে 1/40 মাইনাস 1/80 ইকুয়ালস টু 1/v। 80 করে দিলে এই যদি হবে কত? 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1/v ইকুয়ালস টু 1/80 ইকুয়ালস টু 1/v। এখানে v এর ভ্যালু কত এসে গেল? 80 এসে গেল। ঠিক আছে, আমরা এইভাবেও কিন্তু করতে পারি, লেন্সের ফর্মুলা দিয়েও করতে পারি। আর নাহলে সব থেকে শর্টকাট ভালো নিয়ম হচ্ছে রিয়েল, ইনভার্টেড অ্যান্ড সেম সাইজের ইমেজ হলে আমাদের যে অবজেক্ট যেটা আছে, স্ক্রিন যেটা, ঠিক আছে, ইমেজ যেটা ফর্মেশন হয় সেটা 2f ডিস্টেন্সে হয়। ঠিক আছে, তাহলে এটা 80 সেন্টিমিটার, ওখান থেকে আমি পেয়ে যাচ্ছি। নেক্সট কি বলছে? এক মিনিট। হ্যাঁ, when iron fillings are mixed with sulfur powder, একটা আয়রন ফিলিংস আছে, সেটা যখন সালফার পাউডার দিয়ে মিক্সড করা হচ্ছে, তাই এবার মিক্সচারটাকে হিট করা হচ্ছে। ঠিক আছে, এক মিনিট। আমি মিক্সারটাকে কি বলছি? মিক্সারটাকে হিট করা হচ্ছে। A black substance called iron sulfide (FeS) is formed, which statement describes the changes involved. আচ্ছা, মিক্সারটাকে হিট করে দেওয়া হচ্ছে, সেই জন্য একটা নতুন একটা সাবস্টেন্স তৈরি হচ্ছে আয়রন সালফাইডের, FeS। ঠিক আছে। আচ্ছা, ফিজিক্যাল চেঞ্জ তো কোনো মতেই হবে না, কারণ ফিজিক্যাল চেঞ্জ হলে তোমার নতুন কোনো সাবস্টেন্স কিন্তু তৈরি হয় না। ঠিক আছে, জলের মধ্যে আমি চিনি গুলছি সাপোজ, সেটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। ওকে, তাহলে এগুলো হচ্ছে ফিজিক্যাল চেঞ্জের মধ্যে পড়ে। আচ্ছা, রিভার্সিবল ফিজিক্যাল চেঞ্জ হবে না, ভুল। আয়রন ডিসলভ সালফার ফর্মিং সলিউশন, এটাও ভুল। অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ অকার্স, আ নিউ সাবস্টেন্স ইজ ফর্মড, এটা হচ্ছে কারেক্ট। এটা হচ্ছে একটা কেমিক্যাল চেঞ্জ, কারণ আয়রন সালফাইড বলে একটা নতুন একটা পদার্থ তৈরি হয়ে যাচ্ছে। আমি যেহেতু হিট করছি, হিট করার জন্য একটা নতুন একটা সাবস্টেন্স যেহেতু তৈরি করছে, আর পুনরায় কিন্তু আমি আর প্রথম দিকে আমি যেতে পারবো না যেখান থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, তো সেই জন্য এটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। নেক্সট, the kinetic energy of an object of mass m moving with a velocity v is হচ্ছে 25 জুল। কাইনেটিক এনার্জিটা বলে দিয়েছে, সেটা হচ্ছে কত? 25 জুল, যখন ভেলোসিটি v আর মাস হচ্ছে m। What will be this kinetic energy when its velocity is increased 3 times? তাহলে এর কাইনেটিক এনার্জি কত হবে যদি এর ভেলোসিটিটা 3 টাইমস বেড়ে যায়? আমরা কি জানি, কাইনেটিক এনার্জি
কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই তো? আচ্ছা, দুটোর ক্ষেত্রেই মাস সমান আছে, তার মানে আমি বলতে পারি তো কাইনেটিক এনার্জি হচ্ছে ভি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এইখানে করছি অঙ্কটা, হ্যাঁ। কাইনেটিক এনার্জি 1 বাই কাইনেটিক এনার্জি 2 ইকুয়ালস টু হচ্ছে, প্রথমের ভেলোসিটিটা তো ভি ছিল, আর সেকেন্ডেরটা কত বলেছে, 3v, তার হোল স্কোয়ার। প্রথম কাইনেটিক এনার্জির ভ্যালু কত, 25 দিয়েছে, তার মানে কত হবে 25 বাই কাইনেটিক এনার্জি দ্বিতীয়টা ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার বাই হচ্ছে 9v স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি দ্বিতীয়টা কত হচ্ছে, 9 ইন্টু 25, 9 5 45, 22 225 জুল, ঠিক আছে? তাহলে এখানে কত হয়ে গেল, সঠিক উত্তর 225 জুল। নেক্সট কি বলেছে, দ্য মলিকুলার মাস অফ আ কম্পাউন্ড ইজ হচ্ছে 63 U. If it contains 1 hydrogen atom and 3 oxygen atom, the atomic mass of the remaining element is, আচ্ছা, টোটাল মলিকুলার মাস হচ্ছে 63, তাহলে একটা হাইড্রোজেন অ্যাটম আছে, একটা হাইড্রোজেন অ্যাটমের মলিকুলার মাস কত হয়, 1 হয়, ঠিক আছে? হাইড্রোজেন অ্যাটমের জন্য 1। 3 অক্সিজেন অ্যাটম, একটা অক্সিজেন অ্যাটমের মাস কত হয়, 16, 16 ইন্টু 3 হবে, তাহলে তিনটের জন্য। আর যেটা রিমেনিং আছে তার আমি মাস নাম্বার জানি না, এক্স। টোটাল ভ্যালু হচ্ছে কত, 63। তাহলে কত হবে, 1 প্লাস 48 প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 63। তাহলে এক্স এর কত ভ্যালু হবে, 63 মাইনাস 49, 14 ইউ, মাইনাস হয়ে যাবে ওইদিকে গেলে। নেক্সট, গ্যালভানাইজেশন প্রোটেক্টস আয়রন ফ্রম সালফার বা ফ্রম রাস্টিং বাই কোটিং ইট উইথ, আচ্ছা, গ্যালভানাইজেশন প্রসেসটাই হচ্ছে একটা আয়রনকে রাস্টিং এর থেকে বাঁচানোর জন্য উপরে একটা জিঙ্কের একটা কোটিং করে দেওয়া হয়, ঠিক আছে? জিঙ্ক মেটালের একটা কোটিং করে দেওয়া হয় যাতে কোনো রাস্টিং না হয়। রাস্টিং বেসিক্যালি হয় কিসের জন্য, ময়েশ্চারের জন্য, ঠিক আছে? তো ময়েশ্চারের জন্য যে রাস্টিংটা হচ্ছে, সেই রাস্টিংটা যাতে প্রিভেন্ট করা যায় তার জন্য উপরে একটা জিঙ্কের একটা কোটিং করে দেওয়া হচ্ছে। প্রথমে সর্বপ্রথম কি হয়, জিঙ্কটাই ক্ষতি হয়, আয়রনটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যায়। তাহলে আয়রনটাকে বাঁচানোর জন্য জিঙ্কের এই কোটিংটা করা হয়, সেটাকে গ্যালভানাইজেশন বলা হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ওয়ার্কস অন আর্কিমিডিস প্রিন্সিপাল? আর্কিমিডিস প্রিন্সিপাল কি বলে, কোনো একটা তরল আছে, সেই তরলের উপর কোনো একটা জিনিসে ভাসছে, ঠিক আছে? এবার সে পুরোটা ভাসছে বা অনেক সময় দেখা যায় কি পার্টলি ভাসছে। তো এটা কেন হচ্ছে, নিচের থেকে একটা আপথ্রাস্ট পাওয়া যায়, ঠিক আছে? নিচের থেকে একটা আপথ্রাস্ট বা বুয়েন্ট ফোর্স সেটা দেয়। এ যতটা ফোর্স নিচে দিচ্ছে, যতটা ওয়াটারকে ডিসপ্লেস করছে, ঠিক ততটাই ফোর্স কিন্তু নিচ থেকে উপরেও পাচ্ছে, যার জন্য কিন্তু ভাসছে বা অর্ধেকটা ভাসছে। সেটা ডিপেন্ড করছে কি নিচে যে ফোর্সটা আছে সেটা কতটা স্ট্রং। নিচের ফোর্সটা যদি খুব বেশি স্ট্রং হয় তাহলে সে পুরোটা ভাসবে। নিচের যে ফোর্সটা আছে সেটা যদি অতটা স্ট্রং না হয় তাহলে সে মাঝ বরাবর ভাসবে। এইটার জন্য হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটার উপর ভিত্তি করে কিন্তু হাইড্রোমিটার যেটা আছে, হাইড্রোমিটারটা কিন্তু কাজ করে। হাইড্রোমিটার কি মাপে, হাইড্রোমিটার হচ্ছে একটা লিকুইডের রিলেটিভ ডেন্সিটি মাপা হয়, ঠিক আছে? রিলেটিভ ডেন্সিটি হাইড্রোমিটার দিয়ে মাপা হয়। মানে হাইড্রোমিটার একটা কিন্তু গ্লাস টিউব টাইপের হয়, নিচে একটা হচ্ছে আয়রনের একটা বল টাইপের থাকে, ঠিক আছে? যার জন্য হাইড্রোমিটারটা সোজাসুজি দাঁড়িয়ে থাকে। এবার যখন ওটা জলের মধ্যে ফেলা হয় সোজাসুজি দাঁড়িয়ে আছে। এবার নিচ থেকে যে প্রেসারটা আসছে, নিচ থেকে যে বুয়েন্ট ফোর্স বা আপথ্রাস্ট যেটা আসছে,
ঠিক আছে, সেটা কতটা স্ট্রং, সেটা যদি ডেন্সিটি, ওয়াটার ডেন্সিটি যদি খুব বেশি স্ট্রং হয়, তাহলে অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করবে নিচে দিকে, মানে হাইড্রোমিটারটা তখন উপরে পুরোপুরি উপরে ভাসবে। আর যদি খুব বেশি ডেন্সিটি যদি ওয়াটারে না থাকে কি, তখন তাহলে হাইড্রোমিটারটা একটু নিচের দিকে যাবে, মানে হাইড্রোমিটারের টা কতটা উপরে ভাসছে কতটা নিচে ভাসছে সেটা দিয়ে তখন ডিটারমাইন করা হয় ওয়াটারের রিলেটিভ ডেন্সিটি, মানে ওয়াটার বলছি যে লিকুইডটা আছে তার রিলেটিভ ডেন্সিটিটা। তো সেটাই হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপালের উপর তাহলে বেস করে আছে। আর আর্কিমিডিস প্রিন্সিপালের উপরে আরেকটা জিনিস বেস করে থাকে, সেটা হচ্ছে ল্যাক্টোমিটার। ঠিক আছে, যেটা হচ্ছে দুধের যে বিশুদ্ধতা বা হচ্ছে ঘনত্ব মাপা হয়। এই দুটোই কিন্তু আর্কিমিডিস প্রিন্সিপালের উপর বেস করে থাকে। আচ্ছা, ব্যারোমিটার কি কাজ? এই যে অ্যানিরয়েড ম্যানোমিটার, এটা হচ্ছে এয়ার প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশার মাপা হয়। স্ফিগমো ম্যানোমিটার, এটা হচ্ছে ব্লাড প্রেশার মাপা হয়। আর অল্টিমিটার হচ্ছে হাইট মাপা হয়। ঠিক আছে, নেক্সট, if several rays of light parallel to the principal axis are falling on a convex lens, একটা convex lens এর উপরে প্যারালাল অ্যাক্সিসে কিছু লাইট প্যারালাল প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি কিছু লাইটকে ফেলা হলো, which of the following statement is correct? আচ্ছা, কনভেক্স লেন্সের উপরে পড়লে কি হয়, কনভার্জ করে যায়। ঠিক আছে, এটা হচ্ছে কনভার্জিং লেন্স। এখানে কি হবে, এই যে বলতে ইচ্ছে, they converge at a point on the opposite side of the lens। বাকিগুলো ভুল তথ্য। Why does the blue color of copper sulfate solution fade when an iron nail is dipped in it? আচ্ছা, আয়রন নেল যখনই কপার সালফেট সলিউশনের সঙ্গে পড়বে না, CuSO4 এর সঙ্গে যখনই একটা আয়রন আমি দিয়ে দেবো, তখন এখান থেকে কি ফর্ম করে যাবে, FeSO4। বিকজ হচ্ছে আয়রন হচ্ছে রিঅ্যাক্টিভ বেশি। ঠিক আছে, এখান থেকে আয়রন কি হবে, আয়রন বেশি রিঅ্যাক্টিভ, যেহেতু আয়রনটা সালফেটের সঙ্গে কিন্তু রিঅ্যাক্ট করে যাবে। আর সেই জন্য এই যে আয়রন সালফেট যেটা ফর্ম করেছে, এটার কালার কিন্তু লাইট গ্রিন কালারের। ঠিক আছে, পেল গ্রিন কালারের এর কালার, তার জন্য ফেড বলছে। এটা হচ্ছে কপার ডিসলভস ইন ওয়াটার, ভুল। কপার সালফেট ডিকম্পোজ, এখানে ডিকম্পোজ হচ্ছে না। আয়রন সালফেট ইজ কালারলেস, না, আয়রন সালফেটের কালার কালারলেস নয় মোটেও, লাইট গ্রিন কালারের বা পেল গ্রিন কালারের হয়। এখানে কি বলছে, কপার সালফেট কনভার্টেড ইনটু আয়রন সালফেট, এটা ঠিক। সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইনভলভ, সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা মানে কি, একটা অ্যাটম চলে যাবে, তার পরিবর্তে অন্য একটা অ্যাটম রিপ্লেস হয়ে চলে আসবে। ওয়ান অ্যাটম অফ অর গ্রুপ অফ অ্যাটম বিং রিপ্লেস বাই আনাদার, এটাকেই বলে তো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। What is the necessary property of the electrolyte during used during the refining of metal? The electrolysis আছে, ইলেকট্রোলাইসিস দিয়ে আমরা কি করি, মেটালকে রিফাইন করে থাকি। এখানে আমাদেরকে কিছু তথ্য মনে রাখতে হবে। আচ্ছা, এখানে যে ইলেকট্রোলাইট যে সলিউশন নেবো না, সেই সলিউশনটা আমি সেই সলিউশনটাই নেবো যেটা অ্যাকুয়াস হবে। এই যে মোল্টেন সলিউশন অফ সুইটেবল মেটাল সল্ট যেটা নিয়েছি, তারই অ্যাকুয়াস সলিউশন আমি নেবো কিন্তু, হ্যাঁ। এটা আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে এই রিফাইনিং যেটা হচ্ছে, এটা দিয়ে আমরা মেটালের পিউরিফিকেশন করি। অ্যানোডে কি থাকে, অ্যানোডে হচ্ছে ইমপিওর মেটাল থাকে। অ্যানোডে ইমপিওর যে মেটাল হলো, সেই মেটালেরই ইলেকট্রোলাইটিক সলিউশনটা আমাকে ইউজ করতে হয়। আর ক্যাথোডে কি হয়, পিওর মেটালটা জমা হতে থাকে। আর যে ইমপিউরিটিস যেটা থাকে, ঠিক আছে, সেটা কি, সেটা নিচে পড়ে থাকে, সেটা কি কি বলা হয়, অ্যানোড মাড হিসেবে। ঠিক আছে, এই যে ক্যাথোডে হচ্ছে পিওর মেটালটা ডিপোজিট হতে পারে। এবার অ্যানোডটা কি হয়, অ্যানোড থেকেই যেহেতু আয়নস গুলো বেরোতে থাকে, সেই জন্য অ্যানোডটা ক্ষয় হয়, মাস অ্যানোডের কমে। আর ক্যাথোড হচ্ছে মাস গেইন করে। Which trophic level represents maximum concentration of pesticides by biological magnification? ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ পেস্টিসাইডস আমরা কোথায় পাবো, যত আমরা উপরের দিকে যাব, টারশিয়ারি লেভেলে সব থেকে বেশি পাবো। ঠিক আছে, বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন একদম প্রাইমারি লেভেল যেটা, সেটা সব থেকে কম। তারপর তাদেরকে যারা খাচ্ছে সেকেন্ডারি লেভেল, তারা হচ্ছে আর একটু বেশি পেস্টিসাইড যেখানে আমার জমা হচ্ছে। থার্ড টারশিয়ারি লেভেলে গিয়ে আরো বেশি জমা হয়ে যাচ্ছে পেস্টিসাইডস। ঠিক আছে, এটা হচ্ছে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন, এটাই। In a VT graph for uniform acceleration, which is not true, correct? আচ্ছা, VT graph for uniform acceleration হলে এটা VT কার্ভ যেটা হবে, আচ্ছা, নট কারেক্ট বলেছে না, ও আচ্ছা, এই যে কার্ভ, এটা কখনো কার্ভ হয় না, স্ট্রেট লাইন পাওয়া যাবে। ঠিক আছে, এই যে স্লোপটাও সেই জন্য কনস্ট্যান্ট পাওয়া যাবে।
আচ্ছা, পজিটিভ স্লোপ হলে কি হবে? অ্যাক্সিলারেশনকে ডিনোট করবে। আর যদি নেগেটিভ স্লোপ হয় তাহলে সেটা রিটার্ডেশনকে ডিনোট করবে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে সমানভাবে সে এগোবে। দ্য এরিয়া যেটা পাওয়া যাবে সেটা থেকে কি পাবো? আমরা ডিসপ্লেসমেন্ট পাবো। ঠিক আছে, কার্ভ আমরা কখনোই পাবো না। কার্ভ হয়ে গেলে কি হবে? নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য কিন্তু আমরা কার্ভ পাবো। আচ্ছা, ম্যাচ দ্য ফলোইং প্লান্টস উইথ দেয়ার কারেক্ট মোড। আচ্ছা, সিড ডিসপার্সাল। আচ্ছা, ড্যান্ডিলিয়ান্স, লোটাস। লোটাস তো জলে থাকে, সেই জন্য লোটাস হয়ে যাবে ওয়াটার। ম্যাঙ্গো কিসের জন্য হয়? অ্যানিমালস এর জন্য ম্যাঙ্গো ডিসপার্স হয়, কারণ আমরা আম খাই, আমের আটিটা খেয়ে কোনো জায়গায় ছুঁড়ে ফেলে দিলাম, সেখান থেকে আবার গাছ হলো, তাহলে অ্যানিমালস দের জন্য এটা কিন্তু হতে পারে, হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ড্যান্ডিলিয়ান্স। ড্যান্ডিলিয়ান্স কিসের জন্য হয়? ও হচ্ছে হাওয়া থেকে, হাওয়া বাতাস। ঠিক আছে, ওটা ঝড়ের জন্য, ঝড় বা কোনো কিছু হলো তখন নিয়ে চলে গেল, কিন্তু যেখানে থামলো সেখানে গিয়ে ফেলে দিল, সেখান থেকে গাছ হয়ে গেল। আর ক্যাস্টার, ক্যাস্টার কি হয়? ক্যাস্টারের যে বীজগুলো ফেটে যায়, কারণ তো পিস, মটরশুঁটিও কিন্তু তাই। ঠিক আছে, ফেটে যাবে, ফেটে গিয়ে বীজগুলো ছড়িয়ে পড়বে, সেখান থেকে হবে। তাহলে এক্সপ্লোশনের জন্য হয় ক্যাস্টার। Which of the following factors primarily determines the size of the atom? একটা অ্যাটমের সাইজ কে ডিনোট করে? নাম্বার অফ ইলেকট্রনস। এখানে মাঝখানে অ্যাটমস আছে, ঠিক আছে, যত ইলেকট্রন সংখ্যা বাড়াবো তত তো আমার ইয়েটা বাড়ছে না, অরবিটটা বাড়ছে। তো সেই জন্য কি হচ্ছে? প্রথমে দুটো থাকে, তারপর আটটা থাকবে। তাহলে আমার কি হচ্ছে? সাইজটা বাড়ছে কিসের জন্য? যত আমি নাম্বার অফ ইলেকট্রন অ্যাড করবো তত আমার অরবিটাল সাইজ বাড়বে, ও তাহলে অ্যাটমের সাইজ বেড়ে যাবে। Which of the following represents a similarity between chloroplast and mitochondria? মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের মধ্যে সিমিলারিটিস হচ্ছে they both have DNA and হচ্ছে 70S রাইবোসোম। ঠিক আছে, আমি একটা কম্পারিজন আমি করে দিয়েছি। আচ্ছা, এখানে বোথ পারফর্ম রেসপিরেশন না, অনলি মাইটোকন্ড্রিয়া রেসপিরেশন, সেলুলার রেসপিরেশন পারফর্ম করে। ক্লোরোপ্লাস্ট কিন্তু রেসপিরেশন করে না। ক্লোরোপ্লাস্ট প্লাস্ট মধ্যে ক্লোরোফিল আছে, যে ফটোসিনথেসিস পারফর্ম করে। আচ্ছা, বোথ হ্যাভ ক্লোরোফিলস না, মাইটোকন্ড্রিয়াতে কোনো ক্লোরোফিল নেই, শুধুমাত্র ক্লোরোপ্লাস্টের এতে আছে। বোথ পারফর্ম ফটোসিনথেসিস, এটাও ভুল। ক্লোরোপ্লাস্ট একমাত্র করতে পারে, মাইটোকন্ড্রিয়া পারে না। ফটো যে কম্পারিজন করে দিচ্ছি, ক্লোরোপ্লাস্ট হচ্ছে ফটোসিনথেসিস, এখানে ক্লোরোফিল থাকে, ডিএনএ থাকে, এই 70S রাইবোসোম থাকে, ডবল মেমব্রেন, দুজনেই কিন্তু ডবল মেমব্রেন। ঠিক আছে, তাহলে ওদের দুজনের মধ্যে সিমিলারিটিস কোথায় আছে? ওদের সবার দুজনের মধ্যে ডিএনএ আছে, 70S করে রাইবোসোম আছে, আর হচ্ছে ডবল মেমব্রেন আছে। If the wavelength of light is such a 600 nm and its speed is 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, ফ্রিকোয়েন্সি কত হবে? আচ্ছা, এটা ফর্মুলাটা আমরা জানি, ভি ইকুয়ালস টু এন ল্যামডা। ভি ইকুয়ালস টু এন ল্যামডা। ঠিক আছে, আচ্ছা, এনটা আমাকে বার করতে দিয়েছে। ভি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আর ল্যামডাটা কত হবে? 600 এনএম আছে, ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার -9, তাই তো? আচ্ছা, 10 টু দি পাওয়ার -9, এখানে দুটো আবার আছে, ইন্টু 2 করে দিলে কত হবে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই 6 ইন্টু 10 টু দি পাওয়ার, এইটা হচ্ছে 10 স্কোয়ার, এটা হচ্ছে 10 স্কোয়ার হচ্ছে, আর এদিকে 10 টু দি -9, তার মানে হচ্ছে 9 -9 প্লাস 2, 7। তাহলে এটা কেটে গেলে একটা 10 আসে। 2, 5। তাহলে 5-এর এই উত্তরটি হবে। ঠিক আছে, কিন্তু 5 ইন্টু 10 টু দি পাওয়ার 14 কোত্থেকে আসছে? আমি কোথাও ভুল করেছি। ও বাবা, আমি ভুল করেছি, হ্যাঁ। এটা তো, এক মিনিট। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হলো, আর এখানে কত হবে? 6 ইন্টু 10 টু দি পাওয়ার -7, তার মানে এটা 2 হলো। ঠিক আছে,
7টা উপরে গেলে কত হবে? 10^15 হবে। তাহলে 10^15টাকে আমি লিখতে পারি 10 ইন্টু 10^14 বাই হচ্ছে 2। 7টা -7 আছে, এর উপরে গেলে 10 প্লাস হয়ে যাবে। তাহলে 8 + 7 কত হয়? 14 হয়। এটা 5 হলো। তাহলে 5 ইন্টু 10^14 হার্টজ। ঠিক আছে? Which of the following acts as an olfactory indicator in an acid-base reaction? Acid-base reaction এ olfactory indicator মানে যেটা স্মেল থেকে আমরা বুঝতে পারি। ঠিক আছে? সেটা কোনটা? মিথাইল অরেঞ্জ প্রডিউসেস ওডর না, মিথাইল অরেঞ্জ মোটেও স্মেল দিয়ে আমরা বুঝতে পারি না। কালার চেঞ্জই কালার ইন্ডিকেটর বলা হয়, কালার চেঞ্জ করে অ্যাসিড থেকে বেসে গেলে। ফেনফথেলিনও তাই, ফেনফথেলিনও কালার ইন্ডিকেটর। একমাত্র অনিয়ন এক্সট্রাক্ট যেটা আছে সেটা একমাত্র কিন্তু স্মেল থেকে বোঝা যায়। ঠিক আছে? তাহলে এটা হবে সঠিক উত্তর। টার্মেরিক টার্নস ব্লু ইন বেস, না এটা ভুল। টার্মেরিক মোটেও ব্লু হয় না, ব্লু কালারের, লিখে দিয়েছি। ঠিক আছে? ফেনফথেলিন হচ্ছে অ্যাসিডে হচ্ছে কালারলেস, বেসে হচ্ছে পিঙ্ক কালারের। মিথাইল অরেঞ্জ হচ্ছে রেড কালার ইন অ্যাসিড, ইয়েলো কালার ইন বেস। টার্মেরিক হচ্ছে ইয়েলো কালার ইন অ্যাসিড, বেসে গেলে হচ্ছে রেডিশ ব্রাউন কালার হয়ে যায়। অলফ্যাক্টরি ইন্ডিকেটর তিনটেকে আমরা ইউজ করে থাকি, অনিয়ন, ভ্যানিলা, ক্লোভ অয়েল। If a conductor has a potential difference of 1 volt across its ends and current of 1 ampere flows through it, what is resistance? আচ্ছা, ফর্মুলা কি? V equals to IR। ভোল্ট কত দিয়েছে? 1 ভোল্ট। অ্যাম্পিয়ার কত? 1 অ্যাম্পিয়ার। আর আর এর ভ্যালুও 1ই হবে। Under what special condition is the magnitude of force acting on a current carrying conductor placed in an uniform magnetic field observed to be highest? আচ্ছা, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টরকে রাখা হয়েছে, কোন কন্ডিশনে? বলছে যে যে ফোর্সটা অ্যাক্টিং হচ্ছে তার ম্যাগনিটিউড আমি হাইয়েস্ট পাবো। এটা ফর্মুলাটা কি? BIL সাইন থিটা। ঠিক আছে? ম্যাগনিটিউড অফ ফোর্স এর ফর্মুলাটা হচ্ছে BIL সাইন থিটা। এই ইকুয়ালস বিটা কি? বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আইটা হচ্ছে কারেন্ট, এলটা হচ্ছে কি? এই যে এখানে করে দিয়েছি আমি। এলটা হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। ঠিক আছে? এই যে BIL সাইন থিটা। এলটা হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের, আর থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য কারেন্ট অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। এখানে বলে যে আমাকে হাইস্ট পেতে হবে। হাইস্ট আমি কখন পাবো? সাইন থিটার কখন ভ্যালু হাইস্ট? থিটা যখন 90 ডিগ্রি হয়। থিটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন সাইন থিটার ভ্যালুটা কত হবে? 1 হবে। তাহলে ফোর্স F ইকুয়ালস টু কত পেলাম? BIL। এটাই হচ্ছে আমি ম্যাক্সিমাম পেলাম। সাইন থিটার ভ্যালু যদি আমি 0 পুট করতাম, সাইন 0 বা সাইন থিটা যদি থিটার ভ্যালু যদি 180 ডিগ্রি পুট করতাম, তাহলেও আমার কি সাইন থিটার ভ্যালুটা 0 চলে আসতো, মানে এফ এর ভ্যালুটা আবার 0 চলে আসতো, তখন আমি মিনিমাম পেতাম। এখানে আমাকে ম্যাক্সিমাম জানতে চেয়েছে, মানে যখন পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে? এই তো। When the current and the field are perpendicular to each other, মানে সাইন থিটার ভ্যালুটা যখন 90 ডিগ্রি, তখন কিন্তু আমি ম্যাক্সিমাম পাবো। কি বলছে এবার? When a person stands stationary on the ground, একটা গ্রাউন্ডের মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে, the force of gravity exerted by the earth on the person, আচ্ছা, ফোর্স অফ গ্র্যাভিটি যেটা লোকটা দিচ্ছে, অ্যান্ড দ্য নর্মাল ফোর্স এক্সার্টেড বাই দ্য গ্রাউন্ড অন দ্য পার্সন, রিয়াকশন যেটা হচ্ছে, আর ইকুয়াল অ্যান্ড অপোজিট অবশ্যই। একটা গ্রাউন্ডের মধ্যে একটা লোক যদি দাঁড়িয়ে থাকে, এই যা গ্রাউন্ডকে যে রিয়াকশন দেবে, গ্রাউন্ড থেকেও যে রিয়াকশনটা পাবে, সেটা অ্যাকশন রিয়াকশন হচ্ছে। এটা কি ইজ দিস অ্যাকশন রিয়াকশন পেয়ার অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল? এটা কি নিউটনস থার্ড ল মেনে হচ্ছে? না, এটা নিউটনস থার্ড ল মেনে হচ্ছে না। নিউটনস থার্ড ল এর মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে দুটো ডিফারেন্ট অবজেক্ট হতে হবে। ঠিক আছে? কিন্তু এটা যেহেতু সেম পার্সনের উপরেই অ্যাক্ট করছে, সেজন্য এটা ব্যালেন্সিং এটা ফোর্স। ঠিক আছে? তো এই যে নো,
বিকজ দ্য টু ফোর্সেস অ্যাক্টস অন দ্য সেম অবজেক্ট। একটা সেম অবজেক্টের মধ্যেই কিন্তু এই ফোর্সটা লাগছে। এটা ব্যালেন্সিং ফোর্স বলা যেতে পারে। এটা কিন্তু অ্যাকশন, যেটা নিউটনস থার্ড লয়ে যেটা হয় সেটা হচ্ছে যে ডিফারেন্ট বডি হতে হবে, মানে অবজেক্টটা ডিফারেন্ট হতে হবে অ্যাকশন রিয়াকশনের জন্য, সেই জন্য এটা হবে না। Which of the following cell structure helps amoeba to acquire its food material? তাহলে অ্যামিবার কোন সেল স্ট্রাকচারের জন্য অ্যামিবা নিজের ফুড মেটেরিয়ালটাকে অ্যাকোয়ার করতে পারে, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, অ্যামিবার বাইরে একটা প্লাজমা মেমব্রেন আছে, সেই প্লাজমা মেমব্রেন থেকেই কিন্তু এই সিউডোপোডিয়া গুলো, ঠিক আছে, বেরোয়। এই যে অ্যামিবা ক্যাপচার ফুড, বা যে প্রসেসটাতে অ্যামিবা নিজের ফুডটাকে ক্যাপচার করে সেটাকে বলা হয় কি ফ্যাগোসাইটোসিস, এন্ডোসাইটোসিস। এই প্লাজমা মেমব্রেনই বাইরে দিয়ে কি হয়, ফলস ফিড বা সিউডোপোডিয়াকে তৈরি করে। এবার এই সিউডোপোডিয়া গুলো কি করে, ফুড পার্টিকেলস গুলোকে ইয়ে করে নেয়, সারাউন্ড করে নেয়, ধরে নেয়। এবার সেগুলো আহ, নিজের মধ্যে খেয়ে নেয়, ঠিক আছে, ঢুকিয়ে নেয়। ডাইজেশন অকার্স, এই যে ফুড ভ্যাকিউলস এর মধ্যে কিন্তু এনগালফ করে নেয়, তারপর ফর্মিং আ ফুড ভ্যাকিউলস where digestion occurs। ঠিক আছে, তাহলে প্লাজমা মেমব্রেন এখানে উত্তর হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফার্টিলাইজেশন ইন ফিমেল অকার্স ইন হুইচ রিজন অফ দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে একটা মহিলার দেহে ফার্টিলাইজেশন কোথায় হয়, সেটা হয় কোথায়, ফ্যালোপিয়ান টিউবে। ফ্যালোপিয়ান টিউব এইরকম একটা স্ট্রাকচার, আঁকা ভালো আমার মোটেও হচ্ছে না, ঠিক আছে, এইদিকে ওভারি ফোভারি আছে, এই যে এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ঠিক আছে, এখান দিয়ে আহ, প্রত্যেক মাসে একটা করে ডিম্বাণু হয়তো বেরোয়, হয় এই দিক থেকে বেরোতে পারে বা এই দিক থেকেও বেরোতে পারে। ডিম্বাণুটা গিয়ে এখানে যায়, আর এখান দিয়ে যে স্পার্মটা আছে সেই স্পার্ম হয়তো গেল, স্পার্মটা গিয়ে কোথায় গেল, এখানে গেল। মেন ফার্টিলাইজেশনটা হয় কিন্তু এই জায়গাতে। ঠিক আছে, এখান থেকে ডিম্বাণু গেল, এই দিক থেকে স্পার্মস গেল, স্পার্ম থেকে যে মিলনটা হলো সেটা হয় কিন্তু এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হয়। ঠিক আছে, তাহলে ওখানেই মেনলি হচ্ছে ফার্টিলাইজেশনটা হচ্ছে। তাহলে চলো, সায়েন্সের একটা পেপার সলভ করে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো।